হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রাসায়নিক বন্ধনের প্রথম লেকচার। এই লেকচারে আমরা আলোচনা করব যোজনী। প্রথমে আমরা জানবো যোজনী ব্যাপারটা কি। এরপরে পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সর্বনিম্ন যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী নিয়ে আলোচনা করব। এর মাঝে মাঝে কিছু টপিক উঠে আসবে, যেমন অ্যানায়ন ক্যাটায়ন, জারণ সংখ্যা। সব কিছু আমরা আজকে একদম বেসিক থেকে ধরে ধরে শিখব। ওকে, চলো শুরু করি। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। আর অবশ্যই ভিডিওটা করার সময় নোট খাতা কলম সামনে রাখতে হবে এবং সুন্দরভাবে নোট করতে হবে। আর উপরে টাইটেল লাগাও যোজনী বা যোজ্যতা। কনফিউজ হওয়া যাবে না, যোজনী আর যোজ্যতা একই কথা। যোজনী বা যোজ্যতা। ওকে, একদম শুরু থেকে ধরি। ক্লোরিন, যেটা পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যা 17 মানে এর ইলেকট্রন সংখ্যা 17। ক্লোরিনের কক্ষপথ 1 নম্বর, কক্ষপথ 2 নম্বর, 3 নম্বর। প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে তোমার 2টা, তারপর 8টা, তারপর 7টা। 2 আর 8 10 আর 7 17। 17টা ইলেকট্রন। এটা দ্বারা ইলেকট্রন প্রকাশ করে, তোমরা সেটা সবাই জানো। এবার দেখো, এই যে সবার শেষের কক্ষপথটাকে বলা হয় সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ আরো একটা নাম আছে, এটার নাম হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা যোজ্যতা স্তর। যোজ্যতা যোজনী যেহেতু একই কথা, তার মানে এটাকে আমরা যোজনী স্তরে বলতে পারি। যোজনী স্তর। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, যোজ্যতা স্তর অর্থাৎ এটা যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তার মানে আমরা বলতে পারবো যোজ্যতা ইলেকট্রন 7টা। যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন আছে সেটা কি বলবো আমরা? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। ওকে, বইয়ে তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে। এই যে যোজ্যতা স্তর মানে সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন আছে সেটা কি বলবো আমরা? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনও বলতে পারবো, যোজনী ইলেকট্রনও বলতে পারবো, সমস্যা নেই। এবার আমাদের জানতে হবে, দেখো এটা একটা মৌল। এই মৌলটা নিষ্ক্রিয় হতে চায়। সব মৌল নিষ্ক্রিয় হতে চায়। নিষ্ক্রিয় বলতে কি? সবার শেষের কক্ষপথে দেখো 7টা ইলেকট্রন আছে। নিষ্ক্রিয় মানে হচ্ছে 8টা ইলেকট্রন থাকলে সে নিষ্ক্রিয়। 8টা থাকা মানেই নিষ্ক্রিয়। 7টা আছে আর একটা যদি হয় কোনোভাবে, কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। ওকে, 8টা ইলেকট্রন নিয়ে এই নিষ্ক্রিয় হওয়ার পদ্ধতিকে বলা অক্টেট। কি বলা হয়? অক্টেট। অক্টেট। অক্টেট মানে কি? 8টা ইলেকট্রন। সবার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন। তাহলে কি বলবো আমরা? নিষ্ক্রিয় বা স্থিতিশীল। নিষ্ক্রিয়। ওকে, একটা ব্যতিক্রম আছে। 8টা ইলেকট্রন থাকলে নিষ্ক্রিয় হয় সব সময়। 8টা ইলেকট্রন থাকলে কি হয়? নিষ্ক্রিয় হয় সব সময়। একটা ব্যতিক্রম, সেই ব্যতিক্রম নিয়মটাকে বলা হয় ডাপলেট। ডাপলেট মানে 2টা ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। তখন কি হয়ে যাবে? সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ব্যতিক্রমটা হচ্ছে শুধু একটা কক্ষপথ যদি কখনো থাকে, শুধু যদি একটা কক্ষপথ থাকে, ওই একটা কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে সেটাকে বলবো আমরা ডাপলেট। ডাপলেট অনুযায়ী নিষ্ক্রিয়। তা নয়তো সব সময় 8টা ইলেকট্রন। এখানে 8টা ইলেকট্রন পূর্ণ করতে পারলেই এটা নিষ্ক্রিয়। তো বলো দেখি এখানে কেমন হবে? এখানে 2টা 8টা 2টা। এই যে 2 আছে মানে কি 2 এর নিয়ম বা ডাপলেট? ডাপলেট মানে 2 এর নিয়ম। ডাপলেট না, শুধু যদি একটা ইলেকট্রন থাকে মানে একটা কক্ষপথ থাকে তখন ডাপলেট হতো। এখানে দেখো 1টা 2টা 3টা কক্ষপথ আছে, তার মানে কি এখানে 8টা পূর্ণ করতে হবে। এই যে 8টা পূর্ণ করার জন্য 2টা বাদ দিয়ে, দেখো 2টা বাদ দিলে এই 8টা থাকে। 8টা নিয়ে রাখি নিষ্ক্রিয়। ওকে, যদি এরকম থাকতো শুধু একটা কক্ষপথ আছে আর একটা হলে দেখো 2 এর নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয়। এটাই ছিল আমাদের নিষ্ক্রিয় টপিক। হ্যাঁ, নিষ্ক্রিয়। এটা নিয়ে অনেক আলোচনা আছে পরে, সমস্যা নেই। আপাতত জানো 8টা ইলেকট্রন থাকলে কি বলবো আমরা? নিষ্ক্রিয়। 8টা ইলেকট্রন, বাইরে থেকে একটা ইলেকট্রন আনলে কি হবে? 8টা বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ যদি করি, সে কি নিষ্ক্রিয়। ওই যে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে কোথায়? যোজ্যতা স্তরে। একটা ইলেকট্রন গ্রহণ, একটা যতটা ইলেকট্রন গ্রহণ করব সেটাকে বলবো আমরা যোজ্যতা। শুধু যোজ্যতা। ঠিক আছে, শুধু যোজ্যতা। যোজ্যতা আগে আমরা বলতাম যোজ্যতা ইলেকট্রন, 2টা বলতাম। এবার শুধু যোজ্যতা বলবো, যোজ্য। ওকে, আগে বলতাম যোজ্যতা ইলেকট্রন 7টা। এখন আমরা বলবো যোজ্যতা। কত? যোজ্যতা 1। শুধু যোজ্যতা 1। যোজ্যতা আর যোজনী একই কথা। যোজ্যতা বলতে পারি
যোজনীয় বলতে পারে। যোজনী 1 যদি একটা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, এবার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই, যোজনী বা যোজ্যতার সংজ্ঞাটা কেমন হবে। দেখো, এই যে একটা ইলেকট্রন গ্রহণ বা নিষ্ক্রিয় হওয়ার জন্য, মানে নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারটা বন্ধন তৈরি করার সময় হয়। সুন্দরভাবে দেখো, বন্ধন তৈরি করার সময়, বন্ধন তৈরির সময় সর্বশেষ কক্ষপথে অক্টেট পূর্ণ করার জন্য ওকে, যতটি ইলেকট্রন খুবই ইম্পর্টেন্ট, যতটি ইলেকট্রন গ্রহণ করে, শুধু সবসময় যে গ্রহণ করবে এমন না, মাঝে মাঝে ত্যাগও করে, নিষ্ক্রিয় হওয়ার জন্য, অক্টেট পূর্ণ করার জন্য ত্যাগও করে, গ্রহণ বা ত্যাগ করে। শুধু গ্রহণ ত্যাগও না, মাঝে মধ্যে ওরা শেয়ারও করে, শেয়ার একটা ব্যাপার আছে, মাঝে মধ্যে শেয়ার করে ওই সংখ্যক ইলেকট্রনকে যোজনী বলে। বন্ধন তৈরি করার সময় সর্বশেষ কক্ষপথে অক্টেট পূর্ণ করার জন্য, অক্টেট পূর্ণ মানে নিষ্ক্রিয় করার জন্য যতটি ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে, ওই সংখ্যক ইলেকট্রনকে কি বলা হয়? যোজনী বলে। একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি? যোজনী 1। আর যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন 7। ওকে, নেক্সট পর্বে চলে যাই। এখন আমাদের মেইন খেলা শুরু হবে। সুন্দরভাবে নোট খাতাগুলো নিয়ে অবশ্যই নোট করবা। তারপর ভিডিও শেষে একবার রিভিশন দিয়ে, কমপক্ষে হলেও রিভিশন দিয়ে চোখ বুলিয়ে রেখে দিবা, তা নয়তো পরে কিচ্ছু মনে থাকবে না। এটাই নিয়ম, পড়ালেখার এটাই নিয়ম যে রিভিশন দিতে হবে। যতটুকু বুঝলে অতটুকু মনে রাখার জন্য, দীর্ঘদিন মনে রাখার জন্য তোমাকে একটু চোখ বুলাইতে হবে, মুখস্থ করার দরকার নেই, একটু চোখ বুলাইতে হবে। ধরো অক্সিজেন, এবার অক্সিজেন 8টা ইলেকট্রন আছে, তার মানে প্রথম কক্ষপথে আছে 2টা, তারপর কক্ষপথে আছে 6টা। 2 আর 6 8, অক্সিজেনে 8 ভালো কথা। তো এখানে যোজ্যতা ইলেকট্রন, এটা যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইংলিশ ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন আমরা বাংলায় পড়ি যোজ্যতা ইলেকট্রন, ই মাইনাস মানে ইলেকট্রন, শর্টকাটে দেখেন কয়টা? 6টা। সুন্দর কথা। নিষ্ক্রিয় হওয়ার জন্য কি করবে বলো দেখি? 6টা আছে, 6টা থাকলে কি, আর 2টা হলে কি গ্রহণ করলে কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। 2টা গ্রহণ করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। 2টা ইলেকট্রন গ্রহণ করলে কেমন হবে দেখতে বলো? 2টা আগে ছিল 6টা, আর 2টা গ্রহণ করবে 8টা, 2টা 8, অক্টেট পূর্ণ হয়ে গেল। এই যে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেনের উপর 2টা মাইনাস দিতে হবে, মনে রাখতে হবে। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেনের উপর 2টা মাইনাস দিতে হয়, O2 মাইনাস দিতে হবে, O2 মাইনাস। খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলে বিধায় 2টা মাইনাস। এবার দেখো, অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করলে? 2টা, তার মানে এই 2 কি? এর হচ্ছে যোজনী কত? 2। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস হইলো, 2 মাইনাস হইলো। এই যে মাইনাস আকারের গঠনটাকে বলি আমরা অ্যানায়ন। মাইনাস আকারের গঠনকে কি বলা হয়? অ্যানায়ন। নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আকারের গঠন তৈরি হওয়ার পর যে গঠনটা থাকে সেটাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন কাকে বলে? নিষ্ক্রিয় হওয়ার জন্য নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আকারের গঠন তৈরি করাকে কি বলে? অ্যানায়ন। মাঝে মধ্যে 2টা বা 3টা বা 4টা, যাই হোক, 2টা 3টা 1টা, যাই হোক, গ্রহণ করে মাইনাস আকারের গঠনকে কি বলবে? অ্যানায়ন। খুব সহজ ভাষায় মাইনাস আকারের গঠনকে অ্যানায়ন বলে। ওকে, আর এই যে অ্যানায়ন, দেখো অ্যানায়নের উপরে এই যে -2টা আছে, নিষ্ক্রিয় হওয়ার পর উপরে যে প্লাস, যাই হোক, প্লাস মাঝে মধ্যে প্লাস হবে, মাইনাস হবে। এই উপরের সংখ্যাটাকে বলবো আমরা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন মানে জারণ,
আর নাম্বার সংখ্যা, অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বার কত? 2 মাইনাস বা -2, 2 মাইনাস বা -2, প্লাস মাইনাস সামনে আগে দিলে সমস্যা নেই, -2। কি দেখলাম? যোজিত ইলেকট্রন 6, যোজনী 2, মাইনাস আকারে গঠন কি বলে? অ্যানায়ন। আর জারণ সংখ্যা উপরের মানটা -2। এখানে একটা বিষয় মিল আছে, এই যে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে মিল আছে। দেখো মানটা কিন্তু দেখো এখানেও 2 ওখানেও 2, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে মাইনাস আছে। জারণ সংখ্যার ক্ষেত্রে মাইনাস আছে। কেন মাইনাস? গ্রহণ করলাম মাইনাস, দেখো গ্রহণ করছে মানে কি মাইনাস। জারণ সংখ্যার ব্যাপারে মাইনাস সব সময়। জারণ সংখ্যা এবং যোজনী মানটা একই থাকবে, কিন্তু জারণ সংখ্যার সময় মাইনাস ব্যাপারটা। ওকে, তাই এই মাইনাস আকারে গঠন কি বলবো? অ্যানায়ন। অ্যানায়ন মাইনাস কেন হলো? গ্রহণ করছে জন্য মাইনাস। আর গ্রহণ করলে এটাকে আমরা অধাতু বলি। অধাতু, তার মানে অ্যানায়নকে আমরা অধাতু বলতে পারি। অ্যানায়নকে কি বলি? অধাতু। অধাতু। ম্যাগনেসিয়াম 12, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 2টা 8টা 2টা, 2টা 8টা 2টা। এটাকে কি বলবো আমরা? যোজ্যতা ইলেকট্রন। কত যোজ্যতা ইলেকট্রন? 2। সর্বশেষ কক্ষপথে 2টা আছে মানে 2। নিষ্ক্রিয় হওয়ার জন্য, নিষ্ক্রিয় হওয়ার জন্য 2টা আছে লাস্ট কক্ষপথে। নিষ্ক্রিয় হওয়ার জন্য কি 6টা ইলেকট্রন গ্রহণ করবে? না, 6টা ইলেকট্রন গ্রহণ করবে না। যদি সবার শেষের কক্ষপথে 2টা, আচ্ছা 1টা বা 2টা বা 3টা যদি থাকে, 1টা 2টা 3টা থাকলে এরা কি করে? নিষ্ক্রিয় হওয়ার জন্য ত্যাগ করে। 1টা 2টা থাকলে 3টা থাকলে ত্যাগ করে। যদি কখনো 5টা 6টা বা 7টা থাকে, এরা কি করে? নিষ্ক্রিয় হওয়ার জন্য গ্রহণ করে। কি করে? গ্রহণ করে। যদি কখনো 4টা থাকে, 1 2 3টা থাকলে ত্যাগ, 5টা 6টা 7টা থাকলে গ্রহণ। আর যদি 4টা থাকলে এরা কি করে? শেয়ার করে। শেয়ার করে। 2টা আছে, 2টা মানে কি? নিষ্ক্রিয় হওয়ার জন্য ত্যাগ করবে। 2টা যদি ত্যাগ করে, এইটা তো বাদ, 8টা থাকে। 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ মানে কি? যোজনী কত? যোজনী 2। 2টা ইলেকট্রন ত্যাগ মানে কি? 2টা ইলেকট্রন বাদ দিয়ে রাখো, 2টা 8টা, তো অষ্টপূর্ণ হয়ে গেছে। এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে প্লাস, যতটা ইলেকট্রন ত্যাগ করবে ততটা প্লাস। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম 2টা প্লাস বা ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই প্লাস আকারে গঠনকে বলা হয় ক্যাটায়ন। প্লাস আকারে গঠনকে কি বলা হয়? ক্যাটায়ন। আর এই যে উপরের মানটা প্লাস হোক আর মাইনাস হোক, উপরের মানটাকে কি বলবো আমরা? জারণ সংখ্যা। জারণ সংখ্যা। জারণ সংখ্যা +2, +2, প্লাস মানে সামনে বা পিছনে লিখলে সমস্যা। জারণ সংখ্যা +2, যোজনী 2। এখানে 2, এখানেও 2, কিন্তু এখানে প্লাস। আর ক্যাটায়ন মানে কি? ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করে তো প্লাস হয়েছে মানে ক্যাটায়ন। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। মানে ক্যাটায়ন মানে ধাতু। ক্যাটায়ন মানে ওকে। ওকে, এবার এবার আরেকটা উদাহরণ দেখব। লাস্ট উদাহরণ আমরা যেটা করছিলাম ক্লোরিন, এই ক্লোরিনটা দিয়ে আমরা শেষ করবো। ক্লোরিনে লাস্ট আমরা এভাবেই দেখবো। দেখো ক্লোরিন 17টা। ক্লোরিন কি করে? ক্লোরিনে দেখো এখানে যোজ্যতা ইলেকট্রন কত হবে? প্রথমে দেখছিলাম 2টা 8টা 7টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন 7। নিষ্ক্রিয় হওয়ার জন্য কি হবে? একটা ইলেকট্রন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। এটা কি এর যোজনী? যোজনী, যোজনী। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? ক্লোরিন মাইনাস। এটাকে কি বলি আমরা? অ্যানায়ন। অ্যানায়ন, অধাতু। অ্যানায়ন বা অধাতু। জারণ সংখ্যা কত? এই যে কিছু নেই মানে 1 আছে। জারণ সংখ্যা -1। জারণ সংখ্যা -1। এখানে 1, যোজনীর ক্ষেত্রেও 1, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যাপারটা। জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্যটা হেভি ইম্পর্টেন্ট। তোমরা সুন্দরভাবে স্মার্টভাবে লেখার জন্য বই, টেস্ট পেপার, বিভিন্ন মাধ্যম ফলো করে পড়ে পড়ে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে অ্যান্সার করবে। ওকে, এবার আমাদের আজকের মূল মধ্যমণি, শিরোমণি, পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, উপরে টাইটেল লাগা পরিবর্তনশীল যোজনী।
এতক্ষণ থেকে আমরা যা শিখলাম সবকিছু ঠিক আছে। এবার আমরা দেখবো পরিবর্তনশীল যোজনী। এই বিষয়টা জানার আগে আমরা তো ইলেকট্রন বিন্যাস জানি, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস জানি। এবার ইলেকট্রন বিন্যাস শিখবো। দেখো সালফার আছে, সালফারের 16। তো এর ইলেকট্রন বিন্যাসটাকে আমরা একটু দেখাই। পরিবর্তনশীল যোজনী টপিকটা একটু পরে আলোচনা করি, ইলেকট্রন বিন্যাস আগে শিখাই। 1s2 একদম যে শিখাবো এমন না। 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 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 4, 6, 10, 12, 16, 3p4। 3pর পর যদি কিছু লিখতাম কি 4s, তারপর 3d, এরকম এভাবে কিন্তু চলে, ইলেকট্রন বিন্যাসটা এভাবে চলে। কিছু নাই মানে কিগুলো আমরা 0 দিতে পারি, 0 0। আচ্ছা, তা আমরা সুন্দরভাবে এভাবে লিখবো 1s2, 2s2, 2p6, 2 2 4 4 10 12, আচ্ছা 16। এখানে একটা মূল একটা সুন্দর একটা বিষয় আছে। 1 আছে না, এই সামনে 1 আছে, 1 মানে 1 নাম্বার কক্ষপথ। এই যে 1 নাম্বার কক্ষপথ। এই যে 2 আর 2 আছে না, সামনে 2 এখানে 2, এই 2 2 মিলে দুইটা মিলে 2 নাম্বার কক্ষপথ, মানে এই যে 2 নাম্বার কক্ষপথ। দেখো 3 3, এই তো পাশে 3, এই যে তিনটা মিলে 3 নাম্বার কক্ষপথ, এই যে 3 নাম্বার কক্ষপথ। 4 মানে 4 নাম্বার কক্ষপথ। এখন বলো দেখি 1 নাম্বার কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুইটা। 2 নাম্বার কক্ষপথে এই দুইটা মিলে 2 নাম্বার কক্ষপথ, কয়টা ইলেকট্রন? দুইটা, 6টা, 8টা। 2 নাম্বার কক্ষপথে 8টা। 3 নাম্বার কক্ষপথে দেখো এই পুরোটা মিলে 3 নাম্বার কক্ষপথ, 3 3 3। তারপর মোট ইলেকট্রন কয়টা? 2 আছে 6 আর 0 6, 6টা। 4 নাম্বার কক্ষপথে তো 0, এটা না লিখলেও হয়, এটা না লিখলেও হয়। এটা সালফারের ইলেকট্রন বিন্যাস আমরা এরকম করে নিই। 16টা আছে, 2 আর 10 আর 6 16। ওকে, এবার আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব। এখানে এখানে আমাদের জানতে হবে না, মানে দেখতে হবে সর্বশেষ কক্ষপথ কোনটা। যেহেতু 4 এর কাজ করবার নেই, 4টা বাদ। সর্বশেষ কক্ষপথ এই 3, এই যে 3 3 3, এটা কি সর্বশেষ কক্ষপথ। এই যে ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের যোজনী নির্ণয় করা শিখবো। এর আগে তো আমরা এরকম করে তো আমরা যোজনী নির্ণয় শিখছিলাম, কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। এবার আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই যোজনী নির্ণয় করা শিখব। কিভাবে দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয়। এই যোজনী নির্ণয় করার সময় সব সময় মনে রাখতো সর্বশেষ কক্ষপথের ব্যাপার, সর্বশেষ কক্ষপথের ব্যাপার। ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয় করার টেকনিকটা কি, সবসময় সর্বশেষ কক্ষপথ থেকে করবো। এই যে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথটা কি সর্বশেষ কক্ষপথ, এরপরে আর কক্ষপথ লাগে নেই, না ওইটা সর্বশেষ। এটার জন্য, এটার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ, এস আছে না, এস এর জন্য একটা বক্স সবসময়, হ্যাঁ এস এর জন্য সবসময় একটা বক্স হয়, যেটা আমরা কোয়ান্টাম সংখ্যায় দেখছিলাম। পি এর জন্য 3টা বক্স, যদি না জানো সমস্যা নেই, এখন জানো। পি এর জন্য 3টা বক্স দিব, ডি এর জন্য 5টা বক্স, 1 2 1 2 3 4 5, 5টা বক্স। এফ এর জন্য 7টা বক্স লাগবে না, এফ লাগবে না। এস পি ডি, এফ এর জন্য 7টা আছে, যাই হোক 7টা দিয়ে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই জিনিসটা মনে রাখতে হবে, এস এর একটা, পি এর 3টা, ডি এর 5টা, এফ এর 7টা। যাক, এই যে এস আছে তার মানে এস এর একটা বক্স, পি আছে, পি এর কয়টা বক্স? 3টা বক্স, 1 2 3। ডি আছে, ডি এর কয়টা বক্স? এই যে ডি 5টা বক্স, 1 2 3 4 5। কেন বক্সগুলো করলাম, এগুলোর কেন করলাম না? সর্বশেষ কক্ষপথ নিয়ে আমাদের কাছে, সর্বশেষ কক্ষপথের এরকম বক্স বানাই নেব। ভালো, বক্স বানাই নিলাম, বক্স বানাই নিলাম। একটু বক্সগুলোর নাম দিই। এটার নাম আছে 3s, এটার নাম কি 3s। এই যে এটার নাম কি পি, তার মানে এগুলো সবগুলোর নাম কি 3p। এটার নামও 3p, এটার নামও 3p, এটার নামও 3p, 3p। যেহেতু 3p থেকে আমরা 3টা লিখছি 3p, কিন্তু আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য এটার নাম 3px, 3py, 3pz, 3pz। আর এগুলোর নাম ডি, মানে করে এটা, আচ্ছা এটার নামও 3d, অন্য মার্কার দিলে এটাও 3d, এটাও 3d, এটাও 3d, এটাও 3d, এটাও 3d। এটার নাম হচ্ছে 3x, 3dxy, এটা yz, এটা zx, এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার। নামগুলো একটু মুখস্থ রাখো, z স্কয়ার। সুন্দরভাবে একটু সাজিয়ে নিব, সমস্যা নেই। প্লাস কক্ষপথ থেকে সাজিয়ে নিতে পারবো তো, সমস্যা নেই। একটু সময় লাগবে, সমস্যা নেই। ফুল মার্ক পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে।
অনেক কটা প্র্যাকটিস করবো, দেখতে দেখতে সব হয়ে যাবে, পড়া লাগবে না। এবার দেখো একটা বক্সে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরে, একটা বক্সে সর্বোচ্চ কটা ইলেকট্রন, এই যে একটা বক্সে 2টা ইলেকট্রন, ইলেকট্রনগুলো আমরা একটা এ পাশে দেবো, একটা এ পাশে দেবো, একটা উপর পাশে একটা নিচ পাশে, এই তীর চিহ্নগুলো একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, নিচ পাশে একটা ইলেকট্রন। ওকে, একটা বক্সে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। এটার ক্ষেত্রে দেখো একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। কিন্তু 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 একাধিক বক্স যখন থাকবে, তোমাকে একটা জিনিস সুন্দরভাবে মনে রাখতে হবে, অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে। একাধিক বক্স থাকলে তোমাকে একটা একটা করে প্রথমে ইলেকট্রন পূর্ণ করতে হবে, একটা, এই যে একটা, তারপর একটা, সবগুলো একমুখীভাবে একটা একটা করে ইলেকট্রন পূর্ণ করার পর, পূর্ণ হয়ে গেল একটা করে, তারপর আবার উল্টাভাবে জোড়া জোড়া বানিয়ে দিতে হবে, জোড়া জোড়া বানিয়ে দিতে হবে। ওকে, দেখো অনেকগুলো বক্স আছে, প্রথমে আমরা একমুখীভাবে একটা করে দেবো, আচ্ছা এরকম নিচমুখীভাবে দিলাম, সবগুলো একমুখীভাবে একটা একটা করে পূর্ণ করলাম, শেষ। তারপর দেখো উল্টাভাবে পূর্ণ করতেছি। এটা বলে হোল্ডস রুল, একটা একটা করে ইলেকট্রন বসাকে এটা বলে হোল্ডের নীতি। দেখ ওগুলো নিয়ে আলোচনার দরকার নেই, হোল্ডের নীতি তোমাদের নাই। 3s 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 এ কয়টা ইলেকট্রন আছে? উপরে 2টা। কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার মানে একটা উপর পাশে, একটা নিচ পাশে, একটা বক্স যেহেতু কোনো সমস্যা নেই। 3p কয়টা ইলেকট্রন আছে? 4টা। কয়টা ইলেকট্রন? 4টা। তো 4টা ইলেকট্রন আমরা একটা একটা করে বসাবো, এই যে একটা, 2টা, 3টা, তারপরে এই যে 4টা হয়ে গেল। ডিতে নাই, ডিতে নাই, নাই মানে নাই, ফাঁকা, মানে নাই, ফাঁকা, সমস্যা নেই। ওকে, এখন এতটুকু পর্যন্ত যদি আমরা পারি, এখন আমাদের যোজনী বলা একদম ইজি। দেখো কিভাবে আমরা যোজনী নির্ণয় করব। এখন বলো, এটা তো সর্বশেষ কক্ষপথ না, এই সর্বশেষ কক্ষপথ, এটুক তো সর্বশেষ কক্ষপথের কাজ। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা দেখতে পাচ্ছ তোমরা? বলো দেখি। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সর্বশেষ কক্ষপথে কি 6টা ইলেকট্রন আছে। আমরা কি জানি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলে তো অক্টেট নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় হয়। 6টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 2টা ইলেকট্রন দরকার। 6টা আছে, 8টা পূরণ করার জন্য আরো 2টা দরকার। কিন্তু লাস্ট কক্ষপথ, আবার বলছি সেটা লাস্ট কক্ষপথ, 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, এই যে 30 গুলো ইলেকট্রন, আরো 2টা ইলেকট্রন দরকার 8টা পূরণ করার জন্য। এই আর 2টা, এই যে এইখানে দেখো একটা একমুখী আছে, একটা একমুখী আছে, আর 2টা এইখানে একটা এইভাবে, এইখানে একটা এইভাবে বসাইলেই এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। তার মানে এদের কয়টা ইলেকট্রন প্রয়োজন? কয়টা ইলেকট্রন প্রয়োজন? 2টা ইলেকট্রন প্রয়োজন, মানে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কেমন ইলেকট্রন? এই যে উল্টামুখীভাবে ইলেকট্রন, 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই যে 2টা ইলেকট্রন যেহেতু গ্রহণ করতে হবে, তার মানে এর যোজনী কত? 2। এর যোজনী কত? 2। যোজনী বা ভ্যালেন্সি, যোজনী। এখন তোমাদের স্যাররা একদম শর্টকাটে যেটা বুঝাবে, অযুগ্ম ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন 2টা আছে মানে এর যোজনী 2। সিঙ্গেল ইলেকট্রন 2টা থাকে মানে এর যোজনী 2। ওকে, কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে, সিঙ্গেল ইলেকট্রন 2টা আছে, এখানে পূর্ণ করার জন্য অর্থাৎ ডবল ডবল করার জন্য আরো 2টা ইলেকট্রন মানে এর যোজনী 2। তার মানে সালফারের যোজনী কত? সালফারের যোজনী 2। সালফারের যোজনী সুন্দরভাবে লিখে রাখি, কোথায় লিখে রাখি, কোথায় লিখে রাখি, খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। সালফারের যোজনী এখানে লিখে রাখি, এটা নিয়ে একটু পড়াশোনা আছে। 2, সালফারের যোজনী 2। এবার দেখো, এই যে সালফারটা আছে, সালফারকে যদি একটু তাপ দেই, তাপ দিলে এর ইলেকট্রনগুলা ছোটাছুটি করবে। এই যে লাস্ট কক্ষপথে ইলেকট্রনগুলো আছে না, দৌড়াদৌড়ি করবে, তাপ শক্তি পাওয়ার পর, উত্তেজিত করার পর, এক্সাইটেড করার পর, এক্সাইটেড মানে এই যে তাপ দিলে এক্সাইটেড, অল্প একটু যদি তাপ দেই, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে? ছোটাছুটি করবে। তখন কি হয়ে যাবে? এই যে জোড়া জোড়া আছে না, যেগুলো জোড়ায় জোড়ায় আছে সর্বশেষ কক্ষপথ, কিন্তু এগুলোর হিসাব বাদ। সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় আছে, এই যে ইলেকট্রনগুলো কি করে? জোড়াগুলো খসে খসে একটা একটা হয়ে যায়, জোড়া জোড়া খসে খসে কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। অল্প একটু তাপ দিব, এই জোড়াটা ভেঙে গিয়ে এই ইলেকট্রনটা উঠে গিয়ে সুন্দরভাবে এইখান থেকে উঠে গিয়ে ওই যে ফাঁকা যে ছিল 3Dর ফাঁকাতে গিয়ে বসবে। ওকে, 3Dর ফাঁকাতে গিয়ে বসবে। আরো একটু যদি তাপ দিই, আরো একটু তাপ দিই, মানে এক্সাইটেড করি, তখন আবার এইটা ভেঙে গিয়ে খসে গিয়ে এইখানে গিয়ে বসবে। বুঝছো না?
আমরা একটু বোঝার চেষ্টা করি সহজ কথায়। এরকম ছিল, এরকম ছিল, একটু অল্প একটু সামান্য তাপ দিলাম, একটা জোড়া ভাঙলো মনে করো। কয়টা জোড়া ভাঙলো? একটা। একটা ভেঙে গিয়ে এখানে গিয়ে হলো। এখন বলো এই অবস্থায় যোজনী কত? এই অবস্থায় যোজনী কত? যোজনী কত? তো যোজনী মানে ব্যাপারটা বলতে, যোজনী বলতে কেমন, এই যে সিঙ্গেল ইলেকট্রন কাট আছে 1 2 3 4টা, যদি এই সাইডটাতে যদি আমরা ডবল ডবল করতে পারি, এটা তো বন্ধন হয়ে গেল। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পূর্ণ হয়ে যাবে। এই পূর্ণ হওয়া মানে এখানে নিষ্ক্রিয় বুঝেছে। এই যে এগুলাকে পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রনের দরকার হলো? 1 2 3 4। তার মানে যোজনী 4, এই যোজনী 4। একটু এক্সাইটেড করলে এই যোজনী কত হবে? 4। ওকে, আরো একটা যদি এক্সাইটেড করি, আরো এক্সাইটেড করলে এই যে ইলেকট্রনটা ভেঙে গিয়ে এইখানে যাবে। তখন কয়টা ইলেকট্রন প্রয়োজন? তখন দেখো 1 2 3 4 আগে তো লাগতো এই যে 5 6, তখন কিন্তু আবার 6টা ইলেকট্রন লাগে। আরো একটু এক্সাইটেড করলে এই যোজনী 6। তার মানে এর কিন্তু যত উত্তেজিত করতেছি, এক্সাইটেড করতেছি, এই যোজনীটা কম বেশি হচ্ছে। তার মানে আগে ছিল 2টা, একটু এক্সাইটেড করলে 4টা, তারপরে কি 6টা। তার মানে যোজনীটা পরিবর্তন হচ্ছে। এটাকে বলবো আমরা পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, যেসব মৌলের যোজনী পরিবর্তন হয় সেটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। সালফারের পরিবর্তনশীল যোজনী কয়টা? সালফারের সালফারের পরিবর্তনশীল যোজনী আছে, সরি বড় করে সালফারের সালফারের যোজনী, সালফারের যোজনী 2 4 6। কেন ব্যাখ্যা করতে পারবে না? সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে হবে। এবার এটা হচ্ছে পরিবর্তনশীল, সালফার পরিবর্তনশীল যোজনী 2 4 6। এবার দেখো সালফারের এই যে যোজনীগুলোর মধ্যে এইটা হচ্ছে ছোট, 2 4 6, দুইটা সবচেয়ে ছোট। এই ছোট মানটাকে বলবো আমরা সর্বনিম্ন যোজনী, সর্বনিম্ন যোজনী। আর বড়টাকে বলবো সর্বোচ্চ যোজনী। পরিবর্তনশীল যোজনীর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে সর্বোচ্চ, সবচেয়ে ছোটটাকে কি বলবো? সর্বনিম্ন। সর্বনিম্ন, সর্বনিম্ন। যোজনীর কাজ কি আমি একটু বলি। সালফারের যোজনী যেগুলা, আচ্ছা আমরা ফ্লোরিনের যোজনীটা কেমন হবে একটু বলি। ফ্লোরিনের 9, প্রথম কক্ষপথে আমরা ছক আকারে শর্টকাটে বের করি। 2টা, তারপর কয়টা? 4টা। 2 আর 7 9। একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। তার মানে যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1। দেখো ফ্লোরিনের যোজনী 1 সুন্দরভাবে আমি লিখলাম। ফ্লোরিন এই যোজনীটা আমি সুন্দরভাবে মাথায় উপরে লিখে রাখলাম 1। সালফারের মনে করো সালফার, সালফার সালফারের মনে করো কত? 2 4 6, 2 4 6। এবার দেখো সালফারের 3টা যোজনী, কিন্তু ফ্লোরিনের একটা যোজনী। সালফার এবং ফ্লোরিন নিয়ে একটা জিনিস বানাবো, একটা যৌগ বানাবো, রাসায়নিক সংকেত বানাবো, রাসায়নিক সংকেত লিখবো। সালফার এবং ফ্লোরিন মিলে একটা যৌগ বানাবো। যেমন আমরা এই যে যৌগ মানে কেমন, এই যে কার্বন ডাই অক্সাইড H2O মানে নেই, এরকম একটা কিছু বানাবো। কেমনি এখন দেখো, মনে করো সালফার আর এফ, নাকি সালফার আর এফ নিয়ে একটা যোজনী মানে যৌগ বানাবো। সালফারের 3টা যোজনীর মধ্যে আমি একটা যোজনী নিয়ে কাজ করবো, মনে করো 2 নিয়ে, 2 নিয়ে, কত নিয়ে? 2 নিয়ে। ফ্লোরিনের 1 নিয়ে। এই সালফারের যোজনীটা দিব এফ এর কাছে, এফ এর এই জায়গায় দিব 2, আর ফ্লোরিনটা দিব এইখানে 1। ঠিক আছে, এগুলো তো এমনি বোঝার জন্য দিয়েছিলাম, এগুলো বাদ, 1 না লিখলে হয়। SF2, SF, ওকে। এবার মনে করো সালফার আর ফ্লোরিনের আরেকটা যৌগ বানাবো। এখন ফ্লোরিনের 1, সালফারের মনে করো 2 এর বদল 4 ধরবো, 4 4 মানে 4টা লিখবো এখানে, 1টা লিখবো এখানে, কত হবে? SF4। সালফার যদি 6 নিয়ে বানাই, 6টা এখানে, 1টা এখানে, SF6, SF6, SF6। তার মানে এখানে সালফারের যোজনী কত? সালফারের যোজনী এই যে সালফারের যোজনী কিন্তু এর কাছে বসাইছি, এর কাছে বসাইছি। সালফারের যোজনী 2, এখানে সালফারের যোজনী কত? 4, এখানে সালফারের যোজনী কত? 6। তো সালফারের 3টা যোজনী, 3টা যোজনীর মধ্যে এখানে 2 ব্যবহার করছি। কি ব্যবহার করছি? 2 ব্যবহার করছি। এই যে 2 ব্যবহার করছি, এইটাকে 3টার মধ্যে একটাই ব্যবহার করছি, মানে এইটাই ব্যবহার করছি। যেটাই ব্যবহার করবো সেটাকে বলবো আমরা সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ, যেটা কাজ করছে সেটাকে অ্যাক্টিভ বলে।
অ্যাক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী পরিবর্তনশীল যোজনীগুলোর মধ্যে যে যোজনীটা যৌগ গঠনে সাহায্য করে সেটাকে বলা হয় সক্রিয় যোজনী। এবার দেখো SF4 তিনটার মধ্যে কোনটা ব্যবহার হয়েছে? 4 নাম্বার সাইড। তার মানে এর সক্রিয় যোজনী কত? 4। সক্রিয় যোজনী এটা 4, এটা সক্রিয় যোজনী 6। তিনটার মধ্যে যেটা ব্যবহার হবে যৌগ গঠন সেটা হচ্ছে সক্রিয় যোজনী। এবার একটা সুন্দর একটা কনসেপ্ট আছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী একটা সূত্র আছে মনে রাখতে হবে। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী কনসেপ্টটা হচ্ছে এইরকম যে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সুপ্ত যোজনী নির্ণয় সূত্র কি? সর্বোচ্চ থেকে সক্রিয় কাজ। আচ্ছা এইটার ক্ষেত্রে এগুলা পরে হিসাব করি। এইটার ক্ষেত্রে SF2 এর ক্ষেত্রে সুপ্ত যোজনী নির্ণয় করতে হবে। সুপ্ত যোজনী ব্যাপারটা কেমন? সুপ্ত যোজনী ব্যাপারটা হচ্ছে এই যে সালফারের সুপ্ত যোজনী বের করতে হবে। সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফার যোজনী আমরা জানি 2, 4, 6 হয়। তার মধ্যে সর্বোচ্চ কত? 6। তার মানে আমরা 6 লিখবো। সর্বোচ্চ 6 পর্যন্ত হয়। সর্বোচ্চ যোজনী প্রথমে লিখলাম মাইনাস সক্রিয় যোজনী কত? এই মৌলটার ক্ষেত্রে যেহেতু আমরা সুপ্ত নির্ণয় করবো, এখানে সক্রিয় কত? 2। 6 - 2। সালফারের এখানে ব্যবহার হয়েছে 2, মানে সক্রিয় যোজনী 2। সালফারের সর্বোচ্চ কত? 6। 6 - 2। ওকে, কত হবে? 6 - 2 4। 6 - 2 4। তাহলে সুপ্ত যোজনী 4। এটার ক্ষেত্রে সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত হবে? সালফারের কত? সালফারের সর্বোচ্চ 6, 6 থেকে সক্রিয় 4 2। এটা সুপ্ত কত হবে? সুপ্ত যোজনী 6 থেকে 6 বার 0। 6 থেকে 6 বার 0। ওকে, তার মানে আমরা কি পরিবর্তনশীল যোজনী, সর্বনিম্ন যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবার শুধু প্র্যাকটিস হবে। প্র্যাকটিস যা পড়ার আমরা পড়ে ফেলছি, এখন শুধু প্র্যাকটিস বিভিন্ন মৌলের ক্ষেত্রে প্র্যাকটিস। পরীক্ষায় এই টপিকগুলো থেকে আসলে অবশ্যই সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। একটু রিভিশন দিতে হবে, বেশি না, একটু বুঝলে এগুলো এমনিতেই মাথায় সেট হয়ে যাবে। একটু জাস্ট একটু। এবার ফসফরাস 15 দেখি পরিবর্তনশীল যোজনে কি কি আছে। 1s2 2s2 2p6 3s 2 4 10 12 3p3 তারপর কি 4s 3d 3d 0 4s 0। এই যে তিনটা মিলে কি লাস্ট কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। 2 2 4 10 12 13 সরি 10 12 3 15 15। ঠিক আছে, এটা তো কাজ নাই। এস একটা বক্স, পি 3টা বক্স, ডি 5টা বক্স। 1 2 3 4 5 1 2 3 4 5। এসে কয়টা? 2টা 1 2। পিতে কয়টা? 1 2 3। ডিতে তো নাই। তার মানে এর যোজনী কত? 3টা আছে, মানে কি 3টা বক্স পূর্ণ করতে হবে। 3টা আছে মানে কি পূর্ণ করতে হবে। এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, তাহলে 4টা হবে নাকি? 2 4 6 8। 8টা পূর্ণ করার জন্য এই যে সিঙ্গেলগুলোকে পূর্ণ করতে হচ্ছে। কয়টা লাগবে? 3। তার মানে ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী 3। একটু যদি এক্সাইটেড করি, উত্তেজিত করি, স্টার চিহ্ন দিব। উত্তেজিত করলে কি এই যে লাস্ট কক্ষপথের যে জোড়াটা আছে ভেঙে গিয়ে এখানে যাবে, এখানে যাবে। এখন যোজনী কত? এখন কয়টা লাগবে জোড়া পূর্ণ করতে হলে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন ফসফরাসের পরিবর্তনশীল যোজনী কয়টা? 2টা, একটা 3 একটা কি 5, একটা 3 একটা 5। এখন যদি আমরা আচ্ছা এখন এটা হচ্ছে সর্বনিম্ন, এটা কি সর্বোচ্চ? সর্বনিম্ন সর্বোচ্চ। ক্লোরিনের যোজনী কিন্তু 1। ক্লোরিনের যোজনী 1 আমরা তো জানলাম। ক্লোরিনের যোজনী 1 প্রথম থেকে পড়তে থাকি। ক্লোরিনের যোজনী 1। এই যে ফসফরাস আর ক্লোরিন নিয়ে আমরা একটা যৌগ বানাবো। ফসফরাসের এইটা নিয়ে মনে করো ফসফরাসের 3, ক্লোরিনের 1। 3টা লিখবো এখানে, এটা লিখবো এখানে। PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। এবার মনে করো 5 দিয়ে বানাবো PCl 5, PCl 5।
ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটার ক্ষেত্রে সক্রিয় কত? সক্রিয় ফসফরাসে যেহেতু 3 পাওয়ার আছে 3, এটার ক্ষেত্রে সক্রিয় 5। এটার ক্ষেত্রে সুপ্ত কত হবে? সর্বোচ্চ ফসফরাসের দেওয়া সর্বোচ্চ 5, 5 থেকে 3 বাদ 2। এটার ক্ষেত্রে সক্রিয় কত হবে? 5 থেকে 5 বাদ 0, 5 থেকে 5 বাদ 0। ফসফরাসের কি সম্ভব? PCl3 আর PCl5 বানানো যাবে, PCl3 আর PCl5 বানানো যাবে, কারণ 3 আর 5 আছে, 3 আর 5 ইম্পর্টেন্ট। PCl3 আর কি PCl5 বানানো যাবে, একটু সাইডে লিখে রাখি। ফসফরাসের PCl3 বানানো যায় আর কি যায় PCl5 বানানো যায়। এবার 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 নাইট্রোজেনের সাথে 1s2 2s2 2p কত? 2 2 4 3 3s1, আচ্ছা সরি 2 2 4 3 7 3s0 3po0 4so0 3do0। বলো এটা প্রথম কক্ষপথ কোনটা? এটা দ্বিতীয় কক্ষপথ এটা, তৃতীয় কক্ষপথ এইটা, চতুর্থ কক্ষপথ এটা। এই কক্ষপথগুলোতে তো কোনো ইলেকট্রন নাই, তার মানে এগুলো হিসাব বাদ, এগুলোর হিসাব বাদ, এগুলোর হিসাব বাদ। তার মানে এইটার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে এই 2 নাম্বারটা হচ্ছে লাস্ট কক্ষপথ, 2 নাম্বারটাই কি লাস্ট কক্ষপথ। এই যে 2 মানে লাস্ট কক্ষপথ। এখানে এস এর বক্স একটা, পি এর বক্স কয়টা? 3টা। এখানে 2টা আছে মানে 1 2, 3টা আছে মানে 1 2 3, 1 2 3। তো বলো এখানে যোজনী কত নাইট্রোজেনের? এই 3টাতে 3টা লাগবে, তার মানে নাইট্রোজেনের যোজনী 3 3। সুন্দর কথা। এখন এটাকে যদি এক্সাইটেড যদি করি, দেখো এই যে এটা খসে গিয়ে ওদিক দিয়ে বসার কথা, কিন্তু বসার মতো কোনো বক্স আছে এখানে? বসার কোনো বক্স আছে? 2D, দেখো 2D কি আছে? 2D কি আছে? 2D থাকলে তো আমরা 2Dর 5টা বক্স বানাইতাম, 1 2 3। 2D কি আছে? 2D কি সম্ভব? 2D কিন্তু নয়, 2D কিন্তু আমরা জানি না, 2D নাই। 2D যেহেতু নাই, 5টা বক্স বানানো যাচ্ছে না। 3D আর D এর বক্স তো আবার এখানে বানানো যাবে না। 2 যেহেতু সবগুলা 2D যদি থাকতো তাহলে এটা হইতো। তার মানে এখানে D কোনো নাই, 2s 2p পর্যন্ত আছে, 2D নাই। যেহেতু D নাই, তার মানে এই যে ইলেকট্রনটা খসে কোথাও গিয়ে জায়গাও নেই, তার মানে এটা খসবে না। যত এক্সাইটেড করো এটা এরকমই থাকবে, তাও জায়গা নেই। তার মানে এর পরিবর্তনশীল যোজনী হবে না। শুধু নাইট্রোজেন যোজনী শুধুই 3, নাইট্রোজেন যোজনী শুধুই 3। ক্লোরিনের সাথে যদি আমি বানাই নাইট্রোজেন আর ক্লোরিন যদি বানাই, ক্লোরিনের 1, নাইট্রোজেনের 3, NCl3 NCl5 কি হবে? NCl5 হবে না, কারণ এর তো 5 নাই। NCl5 নট পসিবল। এটা পরীক্ষা আসে, PCl5 সম্ভব কিন্তু NCl5 কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় যদি বুঝতে পারছো কেন সম্ভব নয়? তো 2D নাই, এই কারণে সম্ভব নয়। এবার নেক্সট অক্সিজেন। 8 1s2 2s2 2p 4। 2D তো নাই। দেখো এটা প্রথম কক্ষপথ, এটাই দ্বিতীয় কক্ষপথ, এটাই লাস্ট কক্ষপথ। দেখো 2টা 1 2 3 4, যোজনী কত? অক্সিজেনের যোজনী 2। এটাকে যদি এক্সাইটেড করি যাওয়ার মতো জায়গা নেই, তার মানে অক্সিজেনের যোজনী শুধুই 2, অক্সিজেনের যোজনী শুধুই 2 2। ঠিক আছে, অক্সিজেন আর ফ্লোরিনের যদি বানাই, ফ্লোরিনের 1, এখানে বানালাম অক্সিজেনের 2, এখানে OF2। এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন তো ব্যাপারটা নাই, বুঝা গেল? সুপ্ত কত হবে? 2 - 2 শূন্য, 2 - 2 শূন্য। তাদের যোজনী 1, তাদের সুপ্ত মানে সুপ্ত যোজনী কত হবে? ওইটা থেকে ওইটাই বাদ, অর্থাৎ শূন্য হয়। এবার 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 কার্বন 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 বুঝার কথা। কার্বন কত হবে? 1s2 2s2 2p 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 2। ঠিক আছে, কত হবে? একটা
কত হয় কার্বন কার্বন লাস্ট কক্ষপথ 1 2 3 4 1 2 3 4 এই কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কত? 2। একটু যদি এক্সাইটেড করি, দেখো এই যে ইলেকট্রনটা বসে ওদিকে যাওয়ার জায়গা নেই, সমস্যা নেই, কিন্তু এইখানে একটা কিন্তু আগে থেকে ফাঁকাই আছে, ওই ইলেকট্রনটা এইখানে গিয়ে যাবে। এখন কত? 4। এখন কত? 4। কার্বনের যোজনী 2 আর 4, 2 আর 4। হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, হাইড্রোজেনের যোজনী 1। কার্বন এবং হাইড্রোজেনের যদি আমি বানাই, এইটা নিয়ে যদি বানাবো 4, মানে কার্বনের 4টা নিয়ে যদি বানাই, হাইড্রোজেন 1, এখানে CH4, এখানে 1 CH4। এখানে সক্রিয় কত? সক্রিয় 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 4। সুপ্ত কত? সুপ্ত কত? সুপ্ত সর্বোচ্চ, সর্বোচ্চ কোনটা? এটা 4 থেকে 4 বার 0, 4 থেকে 4 বার 0। ওকে, লাস্ট কনসেপ্ট আমাদের সুপ্ত যোজনের কিছু একটা ব্যতিক্রম আছে। আমরা কি কি শিখলাম একটু দেখি। সালফারের 2 4 6, ফসফরাসের 3 5 3 5। অক্সিজেনের কত? অক্সিজেনের 2। সরি একটু দেখি সমস্যা। এই যে সমস্যা, ডিস্টার্ব দিচ্ছে। ওকে, তুমি থাকো এখানে, একটু সমস্যা, একটু ওয়েট করো। দেখো তারপর কি শিখলাম? ও নাইট্রোজেনের 3, নাইট্রোজেনের 3, ক্লোরিনের 1, ক্লোরিনের 1। আচ্ছা, এবার একটু দেখি সুপ্ত যোজনী নির্ণয় করো। SO2। আচ্ছা যাই হোক, এটা মনে করো সালফার অক্সিজেন নিয়ে বানাবো, সালফার এবং অক্সিজেন নিয়ে বানাবো। সালফার অক্সিজেন নিয়ে বানাবো। অক্সিজেনের মনে করো 2, অক্সিজেনের তো 2, আমরা জানি অক্সিজেনের 2। সালফারের মনে করো ধরলাম 4, এরকম। তো 2টা আমি এখানে লিখবো, 2টা এখানে লিখলাম, আর 4টা এখানে লিখলাম। H2O4। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো 2 আর 4 আছে, কাটাকাটি করা যায়। 2 2 4, 2 2 4, এখানে 1। SO2। এটাকে একটু সংক্ষেপে এভাবে লেখা যায় SO2। কিন্তু অরিজিনালি ব্যাপারটা কি ছিল? অরিজিনাল ব্যাপার কি ছিল? সালফারে কিন্তু 4 ছিল, অক্সিজেনে 2 ছিল। এটাকে আমরা মানে কাটছাট করে এখানে 2 লিখলাম, এখানে 1 লিখলাম। কিন্তু আমাদের যোজনী কিন্তু 4 ধরতে হবে, একটু টেকনিকে মনে রাখতে হবে। টেকনিকে মনে রাখতে হবে। এখানে আমাদের কিভাবে বুঝবো? অক্সিজেনের যোজনী তো এখানে থাকার কথা, অক্সিজেনের যোজনীটা এর কাছে থাকার কথা, পিছনে মানে 1 আছে। অক্সিজেনের যোজনী কখনো 1 হয়? তার মানে বুঝতে হবে যে এখানে 1 আছে, তার মানে অক্সিজেনের যোজনী তো 1 না। তার মানে কি এখানে এরকম কাটাকাটি ব্যাপারটা ঘটছে, তোমাকে এইরকম একটু ক্যালকুলেশন করে মাথা খাটাইতে হবে। তার মানে এখানে সালফারের যোজনী কত? 4, সালফারের যোজনী 4। ওকে, তো সালফারের যোজনী 4 হয়, তার মানে সক্রিয় যোজনী কত সালফারের? সক্রিয় কত? 4, সক্রিয় 4। তার মানে এখন সুপ্ত কত হবে? সুপ্ত ওই যে 6 থেকে 4 বাদ 2, 6 থেকে 4 বাদ 2, CO2, কার্বন ডাই অক্সাইড। বলো দেখি এবার, অক্সিজেনের তো কখনো যোজনী 1 হয় না, তার মানে একটা ব্যাপার আছে। তার মানে এখানে একটা ব্যাপার আছে, কত হবে? দ্বিগুণ করে দাও। কার্বনের তো 4, এখানে যদি 4 দেই, আচ্ছা সরি একটু এখানে 4, এখানে যদি 2 দেই, এখানে হয় 4, কাটাকাটি করলে হওয়া তো হয় 2, 1 2, CO2। তার মানে এখানে কার্বনের যোজনী কত ছিল? 4। সক্রিয় কত? 4, সক্রিয় 4। সুপ্ত হচ্ছে সর্বোচ্চ। কার্বন কই? কার্বনে আমরা কি জানি? কার্বনের 2 4, কার্বনের 2 4, তার মানে 4 থেকে 4 বার, 4 থেকে 4 বার, সর্বোচ্চ থেকে সক্রিয়টা বাদ 0। ওকে, যদি এই অক্সিজেনের এই মানে এই জায়গাটা সমস্যা হয় তোমার সুপ্ত যোজনী নির্ণয়। আজকে এতটুকুই ছিল রাসায়নিক বন্ধন অধ্যায়টা খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য। নেক্সট ভিডিওগুলো অবশ্যই ফলো করবা আর বন্ধুদের জানিয়ে দিবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো আছেই।
আচ্ছা, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যৌগমূলক, তারপর আলোচনা করব বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, দ্রাব্যতা। ওকে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।